আমি মনে করি আমাদের প্রধান উপদেষ্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভুল ছিল আসিফ মাহমুদকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া। আমাদের ক্ষোভ শেখ হাসিনার বিরুদ্ধে, কারণ হচ্ছে শেখ হাসিনা আমাদেরকে গুলি করেছেন, গুম করেছেন, জখম করেছেন, টর্চার করেছেন। শেখ রেহানা কিন্তু লুট করেছেন, কিন্তু উনি যেহেতু সিনে কম ছিলেন উনি আমাদের কনফ্রন্ট করেন না। আমরা পুলিশকে চিনলাম, এটা হচ্ছে শেখ হাসিনা, কারণ পুলিশ আমাদেরকে গুলি করেছে, আমরা পুলিশের বিরুদ্ধে প্রচুর পদক্ষেপ নিয়েছি। অথচ শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য অবৈধভাবে এই যে প্রশাসন রোল প্লে করেছে, এটা একটা পুলিশের কারণে সম্ভবত আমাদের দৃষ্টির আড়ালে গেছে। আমি দামি নির্বাচন বলে আমরা হাসাহাসি 24 সালে করেছি না, করেছি তো, এটা তো আরেকটা আমি দামি নির্বাচন হতে যাচ্ছে। তাহলে তারা যে যুক্তি দিচ্ছেন সেটা দেখি এরকম, তারা বলছেন অনেকে খুব ফর্মালি না ইনফর্মালি কথা হলে অনেক সময় বলেন যে বিএনপি তো একটা জাতীয় সরকারের কথা বলছে যেখানে সবাইকে নেয়ার কথা আছে, তো তাহলে একটা জাতীয় সংসদ মানে সবাইকে ইনক্লুড করে একটা সংসদ কেন না? কিন্তু তাহলেও কি হবে, আমি একটা উদাহরণ দিই, আমি একদম খোলাখুলি বলি। বিএনপি ধরে নিলাম আমি জামায়াতকে সরে রাখি, এনসিপি কে কিছু সিটে ছাড় দিল। এখন এনসিপি যিনি আছেন সেই সিটে বিএনপি তার প্রার্থী না দিতে পারে, কিন্তু সে তো তার যারা একেবারে ইন্ডিভিজুয়াল প্রার্থী হিসাবে দাঁড়াবে, স্বতন্ত্র প্রার্থী, ও ঠেকাবিকে বিএনপি বহিষ্কার করে দিল ধরলাম। কিন্তু যে স্বতন্ত্র প্রার্থী হচ্ছে বিএনপির একটা শক্তিশালী প্রার্থী যদি স্বতন্ত্র হয়ে যায়, যে দীর্ঘদিন বিএনপি করেছে, এনসিপি কি তার সাথে জিতে আসবে? তো তাহলে তাকে জিতিয়ে আনতে হবে কিভাবে? ইলেকশন ইঞ্জিনিয়ারিং, ডক্টর ইউনূসের সরকার এরকম কিছু করার কোন রকম কোনো প্রশ্নই আসে না। তো তাহলে আমি আসলে নিজেও জানি না যে তাদের দাবি মতো যে সবাইকে নিয়ে আসবো পার্লামেন্টে, সেটা কিভাবে এনশিওর করা যাবে। কিন্তু ইতিমধ্যে তো এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন যেমনটি বলেছে যে বিদ্যমান সংবিধানের অধীনে যদি নির্বাচন হয়, সেই নির্বাচনে এনসিপির অংশগ্রহণের বিষয়ে যথেষ্ট সংশয় রয়েছে। একটা জিনিস একটু বলি, আক্তার হোসেনের বক্তব্যটা আমি পড়েছি, আক্তারের বক্তব্য কিছুটা ডিস্টর্টেড হয়ে এসছে বলে আমি মনে করি। আক্তার এটা বলেননি যে সংবিধান সংশোধন করে নতুন সংবিধানের অধীনে, না, আক্তার বলছেন এটুকু নিশ্চিত হতে হবে যে গণপরিষদ, এটা কিন্তু ওনারা প্রথম থেকে বলছেন, গণপরিষদ মানে একই পার্লামেন্ট 70-এ যেমন হয়েছিল, গণপরিষদ এবং পার্লামেন্ট একসাথে হবে, সেটা নিশ্চিত যদি হয়, তার মানে গণপরিষদ হওয়া মানেই হচ্ছে একটা নতুন সংবিধান লেখা হবে, সেটা নিশ্চিত হলে তারা নির্বাচনে যাবেন, সেটা বলেছেন। তার মানে গণপরিষদ যদি না হয় তাহলে তারা নির্বাচনে যাবেন কিনা সেই প্রশ্ন আসেন। নির্বাচনটা এই নির্বাচনটা এই সংসদের এই কনস্টিটিউশনের অধীনে হবে, সেটা তারা এগ্রি করেন, কিন্তু গণপরিষদ না হলে যাবেন কি যাবেন না সেটা বলছেন। আমি আবারও বলি একদম স্পষ্টভাবে, সরকার একজন প্রতিনিধি আছে তার সামনেই বলছি, নির্বাচনে না যাওয়ার আসলে একটা যুক্তি আছে, সেটা হচ্ছে এই সরকারটা নিউট্রাল না। এই সরকারটা নিউট্রাল না, এই যুক্তি ছাড়া আর কোনো যুক্তিতে নির্বাচনে যাব না, হওয়া উচিত না। শেখ হাসিনার সময় আমরা নির্বাচন প্রত্যাখ্যান করার কারণ দেখানো হয়েছিল এই সরকারটা চুরি করে নির্বাচন তার পক্ষে নিয়ে নেবে। আমি যদি আপনাকে প্রশ্ন করি, আমাদের অনেক সমালোচনায় ক্রিটিক এই সরকারকে নিয়ে আছে তো, বায়াসের প্রশ্ন আছে। আমি ব্যক্তিগতভাবে আমাদের প্রধান উপদেষ্টার এনসিপির প্রতি বায়াস নিয়ে অভিযোগ করেছি, কিন্তু আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে কোন একটা সিটে প্রধান উপদেষ্টাকে চাইবেন যে এনসিপির ওই ক্যান্ডিডেটকে জেতানো হোক, তার জন্য ন্যূনতম কিছু করা হোক, আমার উত্তর হচ্ছে একেবারেই না। সো এই সরকারের নিউট্রালিটি নিয়ে যেহেতু প্রশ্ন নাই, আর কোনো অজুহাতে নির্বাচনে না যাওয়াটা কিন্তু অ্যানার্কি তৈরি। যা যা পরিবর্তন হলো এগুলো জনগণের অভিপ্রায়। ওনাকে কে বলেছে? ওনাকে কে বলেছে? ইভেন বিএনপিও যদি বলে এটা জনগণের, ওনাকে কে বলেছে? আমরা একটা জিনিস খেয়াল করব, জনগণের অভিপ্রায়ের আসলে আলটিমেট বোঝাবুঝি কোথায় হয়? নির্বাচনে। ইভেন কোনো জরিপও না, আমাদের এই অঞ্চলের জরিপকেও আমি রিলাই করি না। তাই যদি হয়ে থাকে, আমাদের প্রধান উপদেষ্টা লন্ডনে যে একটা প্রশ্নের জবাবে একটু সমালোচিত একটা বক্তব্য দিয়েছিলেন ভোটের প্রশ্নে, যে মানুষ টাকা দিয়ে ভোট দেয়, ওটা প্রশ্নটা কিন্তু আমরা অনেকে খেয়াল করিনি। প্রশ্নটা হচ্ছে এরকম, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই যে যাবতীয় রিফর্ম নিয়ে কথাবার্তা হচ্ছে, কেন জনগণের এজেন্সি কোথায়? উনি প্রশ্ন করছেন প্রত্যেকটা দল তার যে রিফর্মের এজেন্ডা আছে সেটা নিয়ে জনগণের কাছে যাক, ভোট দিলে জিতে গেলে সে সেটা করবে, যারটা জিতবে তারটাই জয় হয়েছে মনে হবে। প্রশ্নটা কিন্তু ব্রিলিয়ান্ট, এবং আমরা দীর্ঘদিন থেকে এই কথাই বলছি, তাই তো হওয়ার কথা। সো জনগণ চায়, উনি কিভাবে জানলেন? উনি কয় % মানুষকে রিপ্রেজেন্ট করেন যে উনি রিপ্রেজেন্ট করে এটা করছেন? যদি জনগণ চাই, আমি পাল্টা একটা কথা বলছি, ভোটে যান, ভোটে যান। জামায়াত ইসলামীর একদিন আমার সাথে বসে বলছেন 71% মানুষ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন চায়। মিথ্যা তথ্য, ভুল তথ্য। সেটা হচ্ছে সুজন যেটা করছে আপার হাউসে চায়, লোয়ার হাউসে না। আচ্ছা, যদি নিম্ন কক্ষেও চেয়ে থাকে, যদি 71% মানুষ যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন চাই, আপনি এটাকে এজেন্ডা বানিয়ে নির্বাচন করলে তো আপনি ভোটে জিতে যান। আমি প্রায় উদাহরণ দিচ্ছি, আমি আপনাকে আপনার এখানে একটু বলি, এই নির্বাচন যে হলো ভারতে, তার আগের নির্বাচনে বিজেপি তার একটা সাংবিধানিক সংশোধনীকে তার নির্বাচনী এজেন্ডায় স্থান দিয়েছিল, আর্টিকেল 370, যেটার মাধ্যমে কাশ্মীরকে একটা স্পেশাল মর্যাদা দেয়া হয়েছে। ও বলেছে আমি যদি ক্ষমতায় যাই এটা বাতিল করব। তার বিপরীতে কংগ্রেস এবং তার জোট খুবই ফাইট করেছে,
দিনের শেষে মানুষ বিজেপিকে ভোট দিল, বিজেপি সেই ম্যান্ডেট নিয়ে এসে আর্টিকেল 370 এবং সেটা সংশোধন করার মতো সমর্থন তার পার্লামেন্টে ছিল, সেটা অ্যামেন্ড করেছে। দ্যাট শুড বি দ্য প্রসেস। সুতরাং কেউ যদি মনে করে যে এটা এইভাবে হতে পারে, তো এটা তারা এইভাবে করুক। আর একটা কথা একটু বলে রাখা খুব জরুরি, অপূর্ব যেটা বলছিলেন, তাকে জিজ্ঞেস করেছেন নির্বাচনের আগে আসলে কিছু সংস্কার করা যায়, কিছু না অনেক, কিন্তু প্রত্যেকটা হচ্ছে সেই সংস্কার যেগুলো আইন সংশোধনের মাধ্যমে সম্ভব। সবাই যেহেতু একমত হয়েছে, এখন যেহেতু পার্লামেন্ট নাই, একটা অর্ডিন্যান্স দিয়ে সেগুলো করে ফেলা যাবে এবং পরে পার্লামেন্ট আসলে এটা পাস হবে, কারণ সবাই একমত হয়েছে। কিন্তু কনস্টিটিউশন তো আপনি আসলে অ্যামেন্ড করতে পারবেন না। আমাদের বেশ কিছু কনস্টিটিউশনাল রিফর্মের প্রশ্নেও আমরা একমত হয়েছি, সবগুলো দল, কিছু হয়নি, কিছু একমত হয়েছি। 70 অনুচ্ছেদের 70 অনুচ্ছেদ আছে। এই যে দুবারের বেশি প্রধানমন্ত্রী 10 বছরের বেশি থাকবেন না, বিচার বিভাগের পূর্ণাঙ্গ পৃথকীকরণ, মানে আমাদের লোয়ার জুডিশিয়ারি এখনো সরকারের হাতে আছে, রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টিও আছে, অনেক কিছু। সো এগুলো পরে ছাড়া তো আসলে হওয়ার কোনো স্কোপ নেই, সেটা হচ্ছে মোদ্দা কথা, এবং সেটা সেই সময় ছাড়া হবে না। আর জনগণের অভিপ্রায়ের মানে এটা যে প্রসঙ্গে বলা হয়েছে, এটা এই সংবিধান ইটসেলফের কথা বলা হয়েছে। সেই সংবিধানই বলে দিয়েছে এই সংবিধান আবার কিভাবে পরিবর্তন করতে হবে। আপনি সেটা নিয়ে ডিবেট করতে পারেন, এর সাথে রেফারেন্ডাম যোগ করবেন কিনা সেগুলো হতে পারে, কিন্তু ওই সংবিধানই এগুলো বলে দিয়েছে। না হলে তো যে কোনো দিন যে কেউ এসে জনগণের অভিপ্রায় আমরা লিখে ফেলছি, লিখে শেষ করে ফেলবো, এটা হয় না। আওয়ামী লীগকে আইসিটিতে বিচার করা যাবে এই প্রভিশন যুক্ত করা হয়েছিল, আওয়ামী লীগের সময় যুক্ত করা হয়েছিল, কিন্তু এটার প্রথম সংশোধনীতে এটা বাতিল করা হয়েছে, এটা এখন আবার যুক্ত করা হয়েছে আন্দোলনের পরিপ্রেক্ষিতে বা প্রেক্ষাপটে। আর আমাদের সন্ত্রাস দমন আইন 2009 একটা ধারা যুক্ত করা হয়েছে, যেটার মাধ্যমে কারো কর্মকাণ্ড নিষিদ্ধ করা যায়। সো আওয়ামী লীগকে বিচারের মাধ্যমেই, আমরা এভাবে বলি, নিষিদ্ধ করার চেষ্টা হতে পারে, কারণ আমাদের কোর্ট ডিসাইড করবে দিনের শেষে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না। এই দলটা মানবতা বিরোধী অপরাধে দল হিসাবে যুক্ত ছিল কিনা, মানে শেখ হাসিনা ছিলেন, তার বিচার শুরু হয়েছে। সো এটার বিচার এখনো শুরু হয়নি, কিন্তু যেহেতু তাদের যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ আছে, সো আমি এই নির্বাচনের ক্ষেত্রে অন্তত একটা ডিফ্যাক্টো নিষেধাজ্ঞা আছে, আমরা বলবো আওয়ামী লীগ আসলে এই নির্বাচনে পার্টিসিপেট করতে পারবে না, কারণ তার ট্রায়াল যদি শুরুও হয় আইসিটিতে, নির্বাচনের কম বেশি 6 মাস সময় আছে, এই 6 মাসের মধ্যে ট্রায়াল শেষ হয়ে সে মুক্ত হতে পারে। শুধু ট্রায়াল না, আমাদের শিডিউল হবে তো আসলে মিড ডিসেম্বর, তাহলে হিসাব করলে 4 মাস সময় আছে, এর মধ্যে আসলে সম্ভব না আওয়ামী লীগ এই নির্বাচনে পার্টিসিপেট করতে পারছে না। নভেম্বরে আমাদের এই যে অন্তর্বর্তী সরকারের একটা অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে পাশ হয়েছে, একটু খেয়াল করি, উপদেষ্টা পরিষদে পাশ হওয়ার পর যদি রাষ্ট্রপতি সাইন করতেন তাহলে ওটা অধ্যাদেশে পরিণত হতো। রাষ্ট্রপতি সাইন করেন নাই, তাই তো এটা তখনও অধ্যাদেশ হয়নি, কিন্তু এটা উপদেষ্টা পরিষদ অ্যাপ্রুভ করেছিল। ওর মধ্যে অনেক কিছু ছিল, জরুরি অবস্থা কিভাবে জারি হবে, উপদেষ্টাদের দায়িত্ব কি, ইত্যাদি ইত্যাদি, মন্ত্রীর পর্যায়ে যে তারা আছেন, ওখানে স্পষ্টভাবে উল্লেখ ছিল যারা এই ক্যাবিনেটে উপদেষ্টা হিসেবে থাকবেন তারা পরবর্তী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। সুতরাং নাহিদ ইসলাম তখন নিজেও উপদেষ্টা পরিষদে ছিলেন, তার মানে 3 ছাত্র উপদেষ্টাও এগ্রি করেছিলেন অন্তত নীতিগতভাবে তারা কোনো নির্বাচনে, মানে আগামী পার্লামেন্ট নির্বাচনে অংশগ্রহণ করবেন না। তারা যদি এটা করেন, আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই এটা অনৈতিক। আর জনাব আসিফ মাহমুদের জন্য ব্যাপারটা আরো জটিল, তিনি এলজিআরডি মন্ত্রী। আমাদের নির্বাচনের যেসব কাজ করে আসলে বেনিফিট পাওয়া যায়, রাস্তা করে দেয়া, এখানে মসজিদে বা সেখানে নানান জায়গায় অনুদান দেয়া, বিভিন্ন জায়গায় রাস্তা বাঁধাই করা, পুকুর খনন, মানে এই যে কাজগুলো, এগুলোর একটা বিরাট অংশ এখন তার হাতে। সুতরাং তিনি তার মন্ত্রণালয়ে বসে তার এলাকায় প্রচুর কাজ করেছেন, এটা জানা তথ্য। আমি যদি রেদার এভাবে বলি, তিনি এনসিপিরও যারা নির্বাচন করতে চায় তাদের এলাকায় বিভিন্ন জায়গায় বিশেষ বরাদ্দ দিয়েছেন, এই ঘটনাগুলো। সো আমি মনে করি আমাদের প্রধান উপদেষ্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভুল ছিল আসিফ মাহমুদকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া, কারণ হচ্ছে এটা নিয়ে বেশি প্রশ্ন আসবে। এখন তিনি স্বতন্ত্র যদি করেন, তিনি তার এলাকায় কি কি করেছেন এই প্রশ্নগুলো আসবে। আর যদি এনসিপিতে যান, সেটা তো হরিবল, কারণ হচ্ছে আপনি সরকারের মধ্যে ছিলেন, আপনি এনসিপিতে কোনোদিন যাবেন এই চিন্তা করে, তো সেই সরকারটা নিউট্রালিটির প্রশ্ন আসে। এখন আমরা যদি বলি এরকম যে এই সরকারের 3 জন উপদেষ্টা বলছেন বা 4 জন উপদেষ্টা বলছেন আমরা এই সরকারে আছি, কিন্তু আমরা বিএনপির হয়ে নির্বাচন করতে পারি, যদি করি তাহলে আমরা রিজাইন করে করব, বা আমরা 3 জন বলছি আমরা জামায়াতের হয়ে নির্বাচন করতে পারি, যদি করি তাহলে রিজাইন করে করব। আমরা এটা নেই না, কিন্তু এনাদেরটা আবার নিচ্ছি আমরা, এটা অত্যন্ত ভুল হচ্ছে। অবাধ, মানে যেখানে অবাধ কথাটা হচ্ছে যেখানে সবাই কোনো রকম ভয় ভীতি ছাড়া, যে কোনো রকম চাপের বাইরে থেকে ভোট দিতে যেতে পারে। অবাধ শুধু ভোটারের জন্য না, সব স্টেক হোল্ডারদের জন্য। যে কেউ নির্বাচনে প্রার্থী হতে পারে, তার প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো ঝামেলা নাই, যদি না কোনো আইনগত ঝামেলা না থাকে। মানে এটা বলার সাথে সাথে কেউ আবার আওয়ামী লীগ আনার চেষ্টা করবে, আওয়ামী লীগকে না দিলে কিভাবে
অবাধ নির্বাচন হবে, মানে ডাকাতকে ভোট করতে দিতেই হবে এমন কোনো কথা নাই। তো যাই হোক, ওর বাইরে যারা যারা আছে প্রত্যেকে তার মতো করে পারছে কিনা, এবং সেখানে যেটা সবচেয়ে জরুরি, সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা। মানে আমাদের যে নির্বাচন কমিশন এবং সরকার, আমি শুধু নির্বাচন কমিশনের উপরে দায় দিতে চাই না, আমাদের দেশটার বাস্তবতা এটা, কাগজে কলমে সাংবিধানিকভাবে আইনগতভাবে সব ক্ষমতা নির্বাচন কমিশনের হলেও আমাদের দেশে নির্বাচনের সরকার একটা মেজর ফ্যাক্টর। সো তারা মিলে সেটা এনশিওর করতে পারছে কিনা, এবং যদি সেটা এনশিওর করতে পারে, প্রত্যেকটা জিনিস যদি ঠিকঠাক থাকে, সবাই যদি অংশগ্রহণ করতে পারে, লেভেল প্লেইং ফিল্ড পায়, সবাই ভোট দিতে পারে, এবং সেই ভোটটা সঠিকভাবে গণনা হয়ে মানুষের কাছ পর্যন্ত পৌঁছতে পারে। এবং এটাও জরুরি আন্তর্জাতিক মানের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের দেশে চর্চার অভাব আছে, সেটা হলো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হলো কিনা। যদি সেটা হয়, সেটা নিয়ে অ্যাকশন নেওয়া হলো কিনা। আমাদের প্রবণতা আছে নির্বাচনের আগে পাওয়ারফুল ক্যান্ডিডেটরা অনেক সময় নির্বাচনী আচরণবিধি ভাঙেন, এবং ভাঙার পরও তারা শাস্তির মুখোমুখি হন না। আমরা এবার এই সরকার এবং এই নির্বাচন কমিশনের কাছ থেকে, আসলে মূলত নির্বাচন কমিশন থেকে আমরা এই জিনিসগুলো দেখতে চাই। সো এগুলো যদি হয় মোটা দাগে, আবারও যদি বলি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ও ইউরোপের স্ট্যান্ডার্ড কিন্তু আমার এখানেও ইউরোপিয়ান ইউনিয়ন বা আমেরিকা বা গ্লোবাল যে কমিউনিটি আছে, তারা আমার এখানে সেই একই স্ট্যান্ডার্ড এক্সপেক্টও করেন না। তাদের তুলনায় বেশ খানিকটা ডেভিয়েশনও মানবো, কিন্তু মোটা দাগে এই জিনিসগুলো মেনটেইন হতে হবে। আমরা আমাদের কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে পুরোপুরি প্রতিটা সিটে না অপশনের কথা বলেছিলাম। কিছু জটিলতা আছে তারপরও, যেমন ধরুন 5 জনই পছন্দ হচ্ছে না, একজনকে ঠেকানোর জন্য না ভোট কেউ দিয়ে দিতে পারে, যে আমি ওনাকে পছন্দ করছি না। এবং আমাদের একটা প্রপোজাল ছিল, কোনো কোনো জায়গায় এটা আছে, না ভোট যদি বিজয়ী হয় সেই ক্ষেত্রে ওখানে আবার নির্বাচন হওয়ার কথা আছে। আমি এরপরও নির্বাচন কমিশন যেটা করলে, এটাকে আমি মন্দের ভালো মনে করি। আমাদের মনে থাকার কথা 2014 সালে যখন 153 সিটে কোনো ভোট ছাড়া নির্বাচন হয়ে সরকারি গঠন করা হয়ে গেছে, সেই সময় যদি না ভোটটা থাকতো, এখানে একটু যোগ করা দরকার, এটা সংস্কার প্রশ্নে কাজে লাগবে। ওই যে 1-11 সরকার কিন্তু না ভোট ইনকর্পোরেট করেছিল আরপিওতে, সেই নির্বাচনটা 8 সালে নির্বাচন কিন্তু না ভোট ছিল। যদি এটা থাকতো তাহলে 14 সালে এরকম নির্বাচন হতো না। কিন্তু মজার ব্যাপার, আরপিও যখন অধ্যাদেশ থেকে আইনে পরিণত করে, আওয়ামী লীগ এটা যখন বাদ দিতে চাইলো না ভোট, বিএনপিও কিন্তু সেটাকে খুব সুন্দর মতো সমর্থন করেছিল। আমরা প্রায় একটা কথা বলি, আমরা যদি একমত না হয়ে সংস্কার চাপিয়ে দেই, কি হয় তার প্রমাণ হচ্ছে এটা। তো সেটা যদি থাকতো, 153 জন কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হতো না। আমি এটাকে একটা মন্দের ভালো অপশন বলছি। এবারও আমরা দেখছি যে জুলাই সনদে 84টি বিষয় ঐকমত্যের কথা বলা হয়েছে, 15টিতে নোট অফ ডিসেন্ট দিয়েছে দলগুলো, এর মধ্যে 10টি প্রস্তাবে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি। তবে কি নোট অফ ডিসেন্ট দেওয়া যে প্রস্তাবগুলো আছে সেগুলো নিয়ে আমরা আশাবাদী হতে পারছি না? আপাতত না। আমরা প্র্যাগম্যাটিক হই, মানে আমরা সব কাজ এবার করে ফেলবো, সব মানে বাংলাদেশকে এবার আমরা একেবারে ইউরোপ আমেরিকার মতো একটা অসাধারণ লিবারেল ডেমোক্রেসি বানিয়ে ফেলবো, কাগজে কলমে অ্যাটলিস্ট। এত দরকার নেই। আমরা সোফার যা যা করেছি যথেষ্ট হয়েছে, এবার হচ্ছে না। ইভেন আমি প্রায় বলি, বিএনপি এমন সব বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে যেগুলোতে নোট অফ ডিসেন্ট দেওয়াটা ভেরি মাচ ইললজিক্যাল, কিন্তু দিয়েছে। এটার কনসিকুয়েন্স যা, এটার দায়ভার নিয়ে, এটার বদনাম নিয়ে তার মনে হয়েছে সে দিয়েছে। সো আমরা ক্রমাগত ফাইট করব। যারা মনে করেন এগুলো সঠিক না, তারা সেটা নিয়ে বিএনপির বিরুদ্ধে ফাইট করবেন, জনগণকে বোঝাবেন, বিএনপির উপর চাপ তৈরির চেষ্টা করবেন, বা নিজেরা কানেক্ট করতে পারলে নিজেরা ভোট পাবেন, তারপর তারা করবেন। এভাবেই হোক। দেশ সরকার এমন কিছু করেনি যে প্রশ্ন আসবে। আর শুধুমাত্র ওই রেফারেন্স দিয়ে হবে না, সত্যিকার অর্থে আগামী পার্লামেন্টে একটা অ্যামেন্ডমেন্টের কিছু র্যাটিফিকেশন লাগবে। যেমন ধরুন আমরা নির্বাচনটা এত দেরিতে করলাম কেন? আমাদের কনস্টিটিউশন তো বলছে নির্বাচন আরো আগে 3 মাসের মধ্যে হওয়ার কথা ছিল। সো এরকম আরো কিছু ইস্যু আসবে, এবং আমি মনে করি যারাই ক্ষমতায় আসুক তারা এটাকে র্যাটিফাই করবে। কারণ এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা, তার পরিষদ, এখন পর্যন্ত এর ভেতরে কি আলোচনা হয়, মাঝে মাঝে আমরা কিছু জেনে টেনে যাই, কিছু শুনি যে সরকার এই করছে, অনেক দিন থেকে যেতে চাইছে নির্বাচন। কিন্তু আমরা প্রধান উপদেষ্টা সোফার যা যা বলেছেন এখন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় তিনি খুবই রাইটলি এগিয়ে চলছেন। এটা যদি ঠিকঠাক হয়, যা যা প্রয়োজন, কিছু কিছু আবারও বলছি, কিছু কিছু লিগাল বৈধতা, কিছু কনস্টিটিউশনাল বৈধতা দিতে হবে। এটা কিন্তু কোনো ক্রাইম না। এই যে টাইম পাস হয়ে গেছে, বিচারপতি শাহাবুদ্দিন একটা ক্রান্তি লগ্নে দায়িত্ব নিলেন, প্রধান বিচারপতি থেকে ভাইস প্রেসিডেন্ট হলেন, উনি আবার প্রধান বিচারপতি হলেন। আমরা পরে 11th অ্যামেন্ডমেন্ট করে সেটাকে র্যাটিফাই করিনি, জাতির স্বার্থে এটা ছিল। ঠিক একই রকম ভাবে এটা করায়, এটা মানে এই না যে কোনো অপরাধ হয়েছে, আমাদের এই প্রসেসের কারণে আমাদের কিছু সংবিধানের কিছু বিধি আমরা লঙ্ঘন করতে, ডিউ প্রসেস, একদম ডিউ প্রসেস, ওইটুকু হবেই, যে কেউ করবে এটা। 14-18-24 নির্বাচনের পর জনগণের আসলে নির্বাচন ব্যবস্থার উপর কতটুকু আস্থা আছে, কিংবা আস্থা ফিরিয়ে আনা কতটা চ্যালেঞ্জিং? এখন আসলে এখনো না, মানে আমরা এটা খুব ক্লিয়ারলি দেখেছি আগে। সরকারটা যদি ঠিক থাকে, সরকার যদি নির্বাচন চায়,
একই প্রশাসন দিয়ে ভালো নির্বাচন করা যায়, তাই না? আগে যখন রাজনৈতিক দলগুলোতে ইতিমধ্যে অভিযোগ করছে যে প্রশাসনে এখনো স্বৈরাচারের প্রেতাত্মারা অবস্থান করছে। কিচ্ছু আসবে যাবে না। স্বৈরাচারের প্রেতাত্মারা স্বৈরাচারকে নির্বাচিত করার জন্য, স্বৈরাচার নাই কিন্তু মাঠে। অনেক সময় উপদেষ্টারা অভিযোগ করেছে যে তারা প্রশাসনের সহায়তা পাচ্ছে। আচ্ছা, আমি একটা উদাহরণ দিই, ইন্টারেস্টিং। ধরুন 2001, 96, 2001-এর কথা বলছি, আমি কাগজে কলমে বলছি। আওয়ামী লীগ তার মতো করে সব প্রশাসন সাজিয়েছে। 5 বছরে যারা পদোন্নতি পেয়েছিল তাদেরকেও ধরলাম, সচিব চেঞ্জ করেছিলেন লতিফুর রহমান সাহেব, কিন্তু যাদেরকে এনেছেন তারাও কার সময় প্রমোশন পেয়েছে? শেখ হাসিনার সময়। তো সেই মানুষগুলোকে দিয়ে 2001-এ কি ফেয়ার নির্বাচন হয়নি? হয়েছে। তো সেই কারণে আমি মনে করি সমস্যা একটা অন্য আছে, সেটা হলো বিশেষ করে আইন শৃঙ্খলার ক্ষেত্রে আমাদের পুলিশ এখনো তার ফুল কনফিডেন্স হয়তো ফিরে পায়নি। এখন এটার সাথে আমাদের অন্য বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী যদি সিরিয়াসলি দায়িত্ব নেয়, এবং এবার আমাদের রাজনৈতিক দলগুলোকেও যথেষ্ট দায়িত্বশীল আচরণ করতে হবে। আমি বিশেষ করে বিএনপির কথা বলবো, যারা সবচেয়ে বড় রাজনৈতিক দল, তারা নিশ্চয়ই বাস্তবতাটা বোঝে। কিন্তু প্রশাসনের পরিবর্তনটা কেন হলো না ডাক্তার জাহিদুর রহমান? অন্তর্বর্তী সরকারের এই শাসনামলে আমরা দেখেছি যে 25% প্রশাসনের চেয়ার বলতে গেছে। তাহলে কি রদবদলই হলো? রদবদল হলো। এবং বিশেষ করে আমার নিজেরও এই অভিযোগ আছে যে সচিবরা যারা, তারা শেখ হাসিনার অতি আনুকূল্য পাওয়া মানুষ, নিশ্চিতভাবেই ওই অতি আনুকূল্য না পেয়ে কেউ সচিবের মতো চেয়ারে বসেননি, কিন্তু হয়নি। এটা নিয়ে আমার মানে একটা মেটাফোর আছে এরকম, আমি শেখ হাসিনা শেখ রেহানার সাথে তুলনা করি। মানে আমাদের ক্ষোভ শেখ হাসিনার বিরুদ্ধে, কারণ হচ্ছে শেখ হাসিনা আমাদেরকে গুলি করেছেন, গুম করেছেন, জখম করেছেন, টর্চার করেছেন। শেখ রেহানা কিন্তু লুট করেছেন, কিন্তু উনি যেহেতু সিনে কম ছিলেন, উনি আমাদের কনফ্রন্ট করেন না। আমরা পুলিশকে চিনলাম, এটা হচ্ছে শেখ হাসিনা, কারণ পুলিশ আমাদেরকে গুলি করেছে, আমরা পুলিশের বিরুদ্ধে প্রচুর পদক্ষেপ নিয়েছি। অথচ শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য অবৈধভাবে এই যে প্রশাসন রোল প্লে করেছে, এটা একটা পুলিশের কারণে সম্ভবত আমাদের দৃষ্টির আড়ালে গেছে, আলাপ কম হয়েছে। সো এটা হওয়া উচিত ছিল, এবং আমি এই সরকারের এটা একটা বড় ব্যর্থতা মনে করি। কারণ একটা কথা খুব স্পষ্ট, সরকারি চাকরি আইন অনুযায়ী একজন সচিবকে চাকরিচ্যুত করা খুব ইজি। 25 বছর যদি আপনার চাকরি হয়ে যায়, কোনো কারণ দর্শানো ব্যতি রেখে তাকে চাকরি থেকে বের করে দেওয়া যায়। আর একটা কথা খুব জরুরি, এদেশের আমলারা এদেশের কি ভালো করছেন আমরা আসলে দেখছি। চোখ বন্ধ করে যাকে দেন, এর চেয়ে খারাপ কিছু হবে না। তবে কি আমলাতন্ত্রের কাছে জিম্মি হয়ে থাকবে রাজনীতি? এখন একটা ঘটনা ঘটেছে, এই সরকারের যেহেতু মাঠে সমর্থন নেই, মাঠে কোনো দল নেই, পলিটিক্যাল সরকারের কিন্তু একটা শক্তি থাকে, এবং সরকার শুরু থেকে দুর্বলতা দেখেছে। আমি সরকারের একজন প্রতিনিধির সামনে রেখে বলছি, ইতিহাসে এই রকম জনসমর্থন নিয়ে কোনো সরকার বাংলাদেশে আসে নাই, আসবেও না। আপনি 80-85% সমর্থক কোনো ভোটে কেউ পাবে না। আওয়ামী লীগের লোকজন ছাড়া সবাই দ্ব্যর্থহীন ভাষায় সমর্থন দিয়েছিল, কিন্তু সরকার শুরু থেকে দুর্বল আচরণ করেছে অনেক ক্ষেত্রে। ফলে যেটা হয়েছে, আমরা তো একটা এস্টাবলিশমেন্ট, তারা এখন পেয়ে বসেছে, এবং সরকার সেই নিয়ন্ত্রণ আনতে পারে। একটা উদাহরণ দিই, ভেরি ইন্টারেস্টিং। সরকার যখন কঠোর হয়, এই যে এনবিআর এর ঝামেলা হচ্ছিল না, দেখেন সরকার কিন্তু কঠোর স্টেপ নিল। যখনই নিল এনবিআর এর এই মুভমেন্ট কিন্তু শেষ হয়ে গেল। এনবিআর এর মুভমেন্টটা লজিক্যাল কি ইলজিক্যাল ইজ এ ডিফারেন্ট ডিবেট। সরকার যখন কঠোর হয়, আমাদের মনে হলো না সব জিম্মি করে ফেলবে, আমাদের টাকা পাওয়া যাবে না, এটা হয়ে যাবে। হয়েছে কি শেষ পর্যন্ত? হয় নাই তো। অনেককে চাকরিচ্যুতও করা হয়েছে। এনবিআর এর মুভমেন্ট কি কন্ট্রোল হয়েছে না?